বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী ক্লাসে আপনাকে স্বাগত। সাথে আছে আমি তৈব রহমান, শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি। নিয়মিত আমাদের ভিডিও পেতে ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন বাংলা ভাষা নাকি এই চ্যানেলের সাথে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির পরিচ্ছেদ ৭ এর অনুশীলনীগুলো আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে দেখুন, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণের স্থান, উচ্চারণ প্রকৃতি, ধ্বনি সৃষ্টি, ধ্বনি প্রকৃতি। আচ্ছা, এই প্রশ্নর ব্যাখ্যা করার আগে আমাদেরকে একটু জানতে হবে যে আমরা ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণ বিবেচনায় কয় ভাগে ভাগ করি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে উচ্চারণ বিবেচনায় আমরা ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ ব্যঞ্জন যেগুলো ধ্বনি ছিল, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। এই 30টা ব্যঞ্জন ধ্বনিকে আমরা উচ্চারণ বিবেচনায় 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী আমরা ভাগ করতে পারি এই 30টা ধ্বনিকে, প্রকৃতি, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা ভাগ করতে পারি, কম্পন অনুযায়ী ভাগ করতে পারি এবং বায়ু প্রবাহ অনুযায়ী ভাগ করতে পারি। আমরা এই স্থান, প্রকৃতি, কম্পন এবং বায়ু প্রবাহকে একসঙ্গে একটা ছন্দ আকারে নাম দিয়েছিলাম স্থাপক বায়ু, অর্থাৎ স্থাতে স্থান বোঝায়, পতে হচ্ছে প্রকৃতি, কতে হচ্ছে কম্পন, বায়ুতে হচ্ছে বায়ু প্রবাহ বোঝায়। এখন এখানে বলছে যে আমরা যে উচ্চারণ বিবেচনা ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করেছি, তার বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পায়, অর্থাৎ এই উচ্চারণ স্থানে, অর্থাৎ উচ্চারণ স্থানের যে জায়গাগুলো রয়েছে ওইখানে মূলত হচ্ছে বাতাসগুলো বাধা পায়। এখন উচ্চারণ স্থান কী কী? উচ্চারণ স্থান হচ্ছে এই কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এই 5টা হচ্ছে আমার উচ্চারণ স্থান। অর্থাৎ এই উচ্চারণগুলা, এখানে যে 25টা ধ্বনি রয়েছে, এই 25টা ধ্বনি যখন আমরা উচ্চারণ করি, 25টা বর্ণ যখন উচ্চারণ করি, তখনই কিন্তু বাতাসটা বাধা পায়। প্রথম হচ্ছে কণ্ঠ, তারপর হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। তালব্য হচ্ছে চ, ছ, বর্গীয় চ, ঝ, ইয় এবং হচ্ছে তালব্য স। মূর্ধন্য হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দন্ত ত, থ, দ, ধ, দন্ত। ওষ্ঠ হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই যে 25টা, এই স্থানকে বলা হচ্ছে, এই 25টার নাম হচ্ছে স্থান, অর্থাৎ উচ্চারণ স্থান। যখন আমরা এই 25টা বর্ণ উচ্চারণ করব, ধ্বনি যখন উচ্চারণ করব, তখনই আমার নাম হবে হচ্ছে, এইটাকে বলা হবে হচ্ছে উচ্চারণ স্থান। তো উচ্চারণ স্থান অর্থাৎ বাধা পায় আমার এই জায়গাগুলোতে, যখন আমরা ব্যঞ্জন ধ্বনি উৎপাদন করি, সৃষ্টি করি, তখনই বাধা পেয়ে যায়। অর্থাৎ বাক প্রত্যঙ্গের এই ঠিক যে জায়গায় বাতাস বাধা পায়, অর্থাৎ উচ্চারণ স্থানে এই ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে বাধা পায়। 2 নম্বর কোশ্চেন, দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য, মুখ্য মানে হচ্ছে প্রধান, তাহলে দন্ত ব্যঞ্জন ধ্বনির প্রধান বাক প্রত্যঙ্গ কোনটি? অর্থাৎ দন্ত যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে, অর্থাৎ উচ্চারণ স্থানের কয়েকটা স্থান রয়েছে না, প্রথম হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। 4 নম্বর হচ্ছে, খেয়াল করুন, দন্ত। দন্ত হচ্ছে মানে দাঁত, তো দাঁত থেকে উচ্চারণ করা হয়, অর্থাৎ আমরা এই বর্গের ত, থ, দ, ধ, দন্ত ন, এই যে দন্ত ন যে 5টা বর্ণগুলো রয়েছে, এগুলো যখন আমরা উচ্চারণ করি, তখন আমাদের কোন বাক প্রত্যঙ্গ, অর্থাৎ একটা প্রত্যঙ্গ রয়েছে যেটা প্রধান ভূমিকা পালন করে, সেটা হচ্ছে জিভের ডগা। কিভাবে? আচ্ছা, আমরা একটু দন্ত যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে সেগুলো একটু উচ্চারণ করার চেষ্টা করি। যেমন প্রথমে হচ্ছে ত। দেখেন, আমরা যখন ত উচ্চারণ করি, আমাদের জিভের ডগাটা কিন্তু দাঁতের সাথে লাগছে। দেখেন তো, ত আমাদের দাঁতের আগার সাথে লাগতেছে না? হ্যাঁ, আমাদের জিহ্বাটা হচ্ছে, আমার যে জিভের যে ডগাটা রয়েছে, জিভের যে প্রথম অংশটা রয়েছে, এই জিভের প্রথম অংশটা হচ্ছে আমাদের দাঁতের সাথে স্পর্শ করে আমরা এই দন্ত ব্যঞ্জনগুলো উচ্চারণ করে থাকি। দেখুন, আমরা উচ্চারণ করি কি, ত, থ, আমাদের জিভটা দাঁতের সাথে লাগছে, দাঁতের অগ্রভাগের সাথে লাগছে, থ, দ, ধ, এইভাবে আমাদের সবগুলো উচ্চারণ হবে। 3 নম্বর কোশ্চেন দেখুন, কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সাথে, অর্থাৎ আমাদের যে জিভের আগাটা রয়েছে, জিভের ডগাটা রয়েছে, এই ডগাটা উপরের দাঁতের পাটির ঠিক গোড়ার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? আমার কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলো কিন্তু অবশ্যই বাধাপ্রাপ্ত হয়, কিন্তু যে স্বর ধ্বনিগুলো রয়েছে সেগুলো কিন্তু মুখের কোথাও বাধা পায় না। সুতরাং এখানে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয়, অর্থাৎ উপরের পাটি দাঁতের ঠিক গোড়ার সঙ্গে লেগে, উপরের পাটি আমাদের জিভের এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব, ন, র, ল,
দন্ত স, মানে এগুলো হচ্ছে আমাদের দাঁতের মূল ব্যঞ্জন, এটাকে বলা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। এই চারটা, এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা যদি নিরলস এইভাবে বলতে পারি, নিরলস, নিরলস, তাহলে আমার 3 নাম্বারটা মনে থাকবে। মানে নিরলস এই চারটা ব্যঞ্জন ধ্বনি আমার উপরের পাটির, হচ্ছে আমাদের যে দাঁতের গোড়ার উপরের যে দাঁতের গোড়া রয়েছে ওর সাথে জিভের ডগার স্পর্শ হয়ে এই চারটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হয়ে থাকে। 4 নাম্বার কোশ্চেন দেখুন, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? আচ্ছা, তার আগে আমাদের বুঝতে হবে যে তালব্য ব্যঞ্জন কোনগুলা। তালব্য ব্যঞ্জন হচ্ছে এই যে তালব্য ব্যঞ্জন কি কি রয়েছে, তালব্য হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, আর একটা হলো তালব্য স। এই পাঁচটাকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে তালব্য যেহেতু আমার কি কি রয়েছে, আমার রয়েছে চ রয়েছে, চ, যদি এখানে তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে, এখানে যদি শশা না দিয়ে যদি থাকতো, যেহেতু তালব্য ব্যঞ্জন কোনগুলো চ, ছ, তাহলে চাষা থাকলে তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ একটা হচ্ছে চাষা, চয় চাষা। ছয় যদি ছাগল হইতো, তারপরে হচ্ছে বর্গীয় জাতে যদি জাল হইতো, তারপর হচ্ছে ঝতে যদি ঝাঁজ হইতো, এগুলো সব কিন্তু তালব্য ব্যঞ্জন উদাহরণ। তা তালব্যর আর একটা উদাহরণ হচ্ছে তালব্য স, এই শশা, শশার এই তালব্য শটা হচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? আমরা বলেছিলাম পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে একটা, সেটা হচ্ছে ল। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে ল। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? আচ্ছা, তাড়িত তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি কয়টা ছিল? আমরা বলেছিলাম দুইটা। কি কি সেটা? একটা হচ্ছে ডয় শূন্য র, আর একটা হচ্ছে ঢয় শূন্য র। এই দুইটাকে বলা হচ্ছে তাড়নজাত ধ্বনি। আর পার্শ্বিক বর্ণ হচ্ছে একটা বলেছিলাম, সেটা হচ্ছে ল। 7 নম্বর প্রশ্ন, কোনগুলো ঘোষ ব্যঞ্জন? আচ্ছা, আপনাদেরকে এই ক্লাসে ব্যঞ্জন ধ্বনির ক্লাসে পড়িয়েছিলাম যে ঘোষ ব্যঞ্জন কোনটা, অর্থাৎ একটা বর্গের বর্গের যে 5টা বর্ণ রয়েছে, 5টা বর্ণের 3, 4, 5, এই 3, 4, 5 নাম্বারকে বলা হয় হচ্ছে ঘোষ, আর 1 এবং 2 নাম্বারকে বলা হয় হচ্ছে অঘোষ। দেখুন, এই যে একটা বর্গের ক চ ক চ ট ত প, এই বর্গের 5টা বর্ণ রয়েছে। 5টা বর্ণ কি কি? ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা বর্ণের 3, 4, 5 এই গোলাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি, অর্থাৎ 3, 4, 5কে বলা হয় ঘোষ ধ্বনি। তাহলে ঘোষ ধ্বনি এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে কোনগুলো ঘোষ ব্যঞ্জন। ব, ভ। আচ্ছা, এই ব, ভ এটা কোন বর্গে রয়েছে? এটা রয়েছে ওষ্ঠ, এটা হচ্ছে প বর্গে রয়েছে। কিভাবে প বর্গে রয়েছে এখানে খেয়াল করুন, ক চ ট ত প, এই যে প, ফ, ব, খেয়াল করছেন? তাহলে ঘোষের এটা হচ্ছে 3 নম্বরে রয়েছে, আর 1, 2 হচ্ছে অঘোষে রয়েছে। তার মানে এটা হচ্ছে প বর্গ। বটা কোন বর্গে রয়েছে? প বর্ণটা কোন বর্গের ভিতরে? প বর্গের ভিতরে, এবং এর জাত হচ্ছে ওষ্ঠ জাত। তার মানে ব এবং ভ এটা হচ্ছে ঘোষ ব্যঞ্জনের ভিতরে অন্তর্ভুক্ত। এবার দেখুন 8 নম্বর কোশ্চেনটা। 8 নম্বর হচ্ছে, ফুসফুস থেকে নির্গত যে বায়ু প্রবাহ, অর্থাৎ আমাদের সকল আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলো আসে কোথা থেকে? ফুসফুস থেকে। সবগুলো ফুসফুস থেকে বের হয়। তো ফুসফুস থেকে যে বায়ু প্রবাহ যদি কম থাকে সেগুলোকে কি বলা হয়? আচ্ছা, বায়ু কম থাকলে আমরা বলেছিলাম না যে উচ্চারণ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। তা একটা হচ্ছে স্থান, প্রকৃতি, কম্পন আর বায়ু। তা বায়ু যদি, এই যে বায়ু যখন ধ্বনি বের হয়, তো বায়ু যদি কম হয়, বায়ু যদি কম বের হয়, আমরা কি বলেছিলাম? অল্প প্রাণ। বায়ু যদি, এই যে বায়ুর লিস্ট কিন্তু অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ। তো বায়ু যদি কম বের হয় অল্প প্রাণ, আর বায়ু যদি বেশি বের হয় মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ কোনগুলো? অর্থাৎ একটা বর্গের যে 5টা বর্ণ, 5টা বর্ণের বেজোড়টা হচ্ছে অল্প প্রাণ, অর্থাৎ 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। তাই বলছে যে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ যদি কম থাকে, তার মানে বায়ু যদি কম বের হয় তাহলে অল্প প্রাণ, আর বায়ু যদি বেশি থাকতো তাহলে সেটা কি হতো? মহাপ্রাণ হইতো। আর ঘোষ কি? ঘোষ হচ্ছে অর্থাৎ কম্পন। ঘোষ, অঘোষ এটা হচ্ছে কম্পন। অঘোষ কোনটা? অঘোষ যদি আমার বায়ু প্রবাহের সময় যদি কম্পনটা কম হয় তখন সেটাকে বলা হয় অঘোষ। আর ফুসফুস থেকে যে ধ্বনিগুলো বের হচ্ছে, এই ধ্বনি বের হওয়ার সময় যদি আমাদের কম্পনটা, এখানে কিন্তু বায়ু লিখছে, বায়ু কিন্তু না, এখানে যদি বায়ুর জায়গায় কম্পন থাকতো তাহলে হয়তো হচ্ছে অঘোষ, কিন্তু বায়ুর জায়গায় বায়ু আছে এই জন্য এটাকে অল্প প্রাণ। তো বলছে ফুসফুস থেকে নির্গত যদি কম্পন বেশি হইতো তাহলে ঘোষ হইতো, আর কম্পন যদি কম হইতো তাহলে অঘোষ।
আর বায়ু কম তার মানে অল্প প্রাণ, আর বায়ু বেশি মানে মহাপ্রাণ। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? আচ্ছা, কম্পনজাত ধ্বনি কয়টা বলেছিলাম আমরা? কম্পনজাত ধ্বনি হচ্ছে মাত্র একটা, সেটা হলো র। কম্পনজাত বর্ণ কয়টা? একটা। এখন দেখেন এখানে কোথায় র রয়েছে, এই লিস্টের ভিতরে বড়, গাঢ়, চানাচুর, হঠাৎ, এই চারটার ভিতরে র বর্ণ রয়েছে কোথায়? এই চানাচুরের র বর্ণটা রয়েছে, তার মানে কম্পনজাত ধ্বনি কয়টা? একটা, সেটা হচ্ছে র। নাম্বার 10, সর্বশেষ প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য স কেমন ধ্বনি? আচ্ছা, উচ্চারণ স্থানটা কোথায় ছিল আমার? উচ্চারণ স্থান যে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এই পাঁচটার ভিতরে এই তালব্য স বর্ণটার স্থান কোথায় ছিল? এই তালব্য স হচ্ছে তালব্য যে জাতগুলো রয়েছে স্থানের তালব্য, অর্থাৎ চ, স, বর্গীয় জ, ঝ, ইয় আর হচ্ছে তালব্য স, এই ছয়টাকে বলা হচ্ছে উচ্চারণ স্থানের তালব্যর জাত। তার মানে এই তালব্যসা এটা কোন ধ্বনি? এটা তালব্যসা ধ্বনি। এটা কি দন্তধ্বনি? না। দন্তধ্বনি কোনগুলা? ত, থ, দ, ধ, দন্ত ন। মূর্ধন্য কোনগুলা? মূর্ধন্য হচ্ছে ট, ঠ, ড, ধ, মূর্ধন্য। তালব্য হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় আর তালব্য স। আর কণ্ঠ কোনগুলা? ক, খ, গ, ঘ, ঙ। এইগুলো হচ্ছে কণ্ঠজাত ধ্বনি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা আগামী যে ক্লাসটা করব অষ্টম পরিচ্ছেদের বর্ণের উচ্চারণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, আশা করি আপনাদের ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।